নিরাপত্তা এবং ভুক্তভোগীর ক্ষতিপূরণের ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ জারি করে স্বতন্ত্র জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে মেধা, সুযোগের সমতা এবং যোগ্যতার ভিত্তিতে সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। ৩. দেওয়ানি কার্যবিধিতে সংশোধন করে দেওয়ানি বিচার ব্যবস্থায় যুগান্তকারী সংস্কার আনা হয়েছে। মৌখিক সাক্ষ্য গ্রহণের পরিবর্তে এফিডেভিটের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ, অনলাইনে সমন জারি এবং মূল মামলার অধীনে রায় কার্যকর করা সহ আরও কিছু বিধান সংযুক্ত করা হয়েছে। ৪. ফৌজদারি আইনে সংস্কার। ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। সেই সাথে অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা, জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহার, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহিতার আওতায় আনা, মিথ্যা মামলায় হয়রানি রোধ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। ৫. মামলা পূর্ব বাধ্যতামূলক মধ্যস্থতার বিধান সংযোজন। আইন সংশোধন করে নির্দিষ্ট কয়েক ধরনের মামলার ক্ষেত্রে বাধ্যতামূলক মধ্যস্থতার এবং প্রতি জেলাতে একজনের স্থলে ৩ জন বিচারককে লিগ্যাল এইড অফিসে পদায়নের বিধান করা হয়েছে। এর মাধ্যমে আদালতের দীর্ঘ প্রক্রিয়ার বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বিরোধ নিষ্পত্তি করা সম্ভব হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন। এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্নে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাক্ষীদের সুরক্ষা, শিশু ধর্ষণ মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠন এবং পুরুষ শিশু নিপীড়নকে অপরাধ হিসাবে স্বীকৃতি সহ বিভিন্ন যুগোপযোগী বিধান সংযুক্ত করা হয়েছে। পাওয়ার অব অ্যাটর্নি বিধিমালার সংশোধনী। সংশোধিত বিধিমালার আলোকে বাংলাদেশি পাসপোর্ট না থাকলেও বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার্ড স্টিকার থাকলে বা জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র থাকলেই বিদেশ থেকে পাওয়ার অব অ্যাটর্নি সম্পাদন করতে পারবে। ৮. সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫। এটা আমরা একা করিনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে করেছি। এটা প্রণয়ন করে পূর্বের সাইবার আইনের নিপীড়নমূলক ধারাগুলো এবং এসবের অধীনে দায়ের করা মামলাগুলো বাতিল করে দেওয়া হয়েছে। ১০. বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন। বিবাহ নিবন্ধন বিধিমালা সংশোধন করে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করা হয়েছে। তাছাড়া অনলাইনে বিবাহ ও তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করা হয়েছে। প্রাতিষ্ঠানিক সংস্কার ও ডিজিটালাইজেশন আমাদের দ্বিতীয় প্রকার কাজ। যেটা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা যা যা করেছি এটা বর্ণনা করছি। এক হচ্ছে জুডিশিয়াল সার্ভিসের স্বাধীনতা, যেটা আমরা বিচার বিভাগের স্বাধীনতা সবসময় বলতাম। এখানে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 2টা বিধিমালা করেছি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের পদ সৃজনের ক্ষমতা বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস গঠন বিধিমালা ২০২৫ প্রণয়ন করা হয়েছে। এটা মাজদার হোসেনের মামলা রায় ছিল, দীর্ঘদিন পর এটা করা সম্ভব হয়েছে। এছাড়া জুডিশিয়াল সার্ভিস সদস্যদের সরকারের আইন ও বিচার বিভাগে পদায়নের বিধিমালা প্রণয়ন করা হয়েছে। ফলে সরকারের নির্বাহী বিভাগের খামখেয়ালিভাবে পদ সৃজন করা বা পদ সৃজনের বাধা দেওয়া, ইচ্ছামতো একে তাকে ট্রান্সফার করা আগের চেয়ে অনেক কঠিন হয়ে যাবে। তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন। বিচার প্রার্থী জনগণের তথ্যের অধিকার নিশ্চিতকরণে দেশের সকল আদালত প্রাঙ্গণে তথ্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। মামলার সর্বশেষ অবস্থা, শুনানির তারিখ এবং আইন প্রক্রিয়া সম্পর্কে তথ্য পাওয়ার ক্ষেত্রে হয়রানি কমেছে। কেন্দ্রীয়ভাবে আদালতের কর্মচারী নিয়োগ। একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে দক্ষ কর্মচারী নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে নিয়োগ কার্যক্রম চালু করার নীতিমালা প্রস্তুত করা হয়েছে। আপনারা জানেন কোর্টে সাপোর্ট স্টাফদের সম্পর্কে কমপ্লেইন থাকে যে ওনারা দুর্নীতি করে, কারণ ওদের নিয়োগ প্রক্রিয়াতেই অনেক দুর্নীতি হয়। এই জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে করব। আমরা বিধিমালা করেছি, এটা প্রয়োজনীয় অ্যাপ্রুভাল পাওয়ার পর এটার মাধ্যমে আইন বিভিন্ন আদালতে কর্মচারী নিয়োগ করা হবে। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম। অধস্তন আদালতের বিচারকদের সম্পত্তির হিসাব গ্রহণ এবং সংগৃহীত হিসাবের নথিসমূহ পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাব রেজিস্ট্রারদের জন্য ব্যক্তিগত তথ্য বিবরণী তৈরি করা হয়েছে। তারপরটা হচ্ছে প্রসিকিউশন মনিটরিং সেল। জুলাই অগাস্ট ছাত্র জনতার উপর সংগঠিত বিভিন্ন অপরাধের প্রসিকিউশন কার্যক্রম মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে বিশেষ সেল গঠন করা হয়েছে। বিচার কার্যক্রম ডিজিটালাইজেশন। বিচার কার্যক্রম দ্রুততর করার লক্ষ্যে ডাক্তার, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য সরকারি চাকরিজীবীদের অনলাইনে সাক্ষ্য গ্রহণের জন্য আইন মন্ত্রণালয়ের পত্রের আলোকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্র্যাকটিস ডিরেকশন জারি করেছে। বিদ্যমান আদালত ব্যবস্থাকে পুরোপুরি ডিজিটালাইজ করার লক্ষ্যে প্রাথমিকভাবে ঢাকা ও চট্টগ্রামের 2টি পারিবারিক আদালতকে সম্পূর্ণভাবে পেপারলেস হিসাবে প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে।
তারপর হচ্ছে আইন মন্ত্রণালয়ের ডিজিটালাইজেশন, আইন ও বিচার মন্ত্রণালয়ের 50% নথি নথির মাধ্যমে নিষ্পত্তি করার লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই মন্ত্রণালয়ের অ্যাটাস্টেশন সেবাকে শতভাগ অনলাইন প্রক্রিয়ায় রূপান্তর করা হয়েছে। অনলাইন বেইল বন্ড, আপনারা জানেন বেইল বন্ড দাখিল দিয়ে বিভিন্ন দুর্নীতি অনিয়ম হয়। বিচার প্রার্থী জনগণের জামিন প্রাপ্তি সহজীকরণের লক্ষ্যে অনলাইনে বেল বন্ড জমা দেওয়ার নিমিত্তে প্রথমবারের মতো সফটওয়্যার প্রস্তুত করা হয়েছে। শীঘ্রই পরীক্ষামূলকভাবে সফটওয়্যার ব্যবহার শুরু হবে। আমাদের থার্ড ক্যাটাগরি অফ কাজ, যেটা ছিল হয়রানিমূলক মামলা প্রত্যাহার, আপনাদের প্রথমেই বলে রাখি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার জন্য আমাদেরকে মামলার এজাহার, আমাদেরকে চার্জশিট সহ বিভিন্ন দলিল পরীক্ষা করতে হয়। বিভিন্ন দলিল পরীক্ষা নিরীক্ষা করে জেলা পর্যায়ের কমিটি প্রথম একটা লিস্ট করে, তারপর আইন মন্ত্রণালয়ের আন্ডারে একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে সমস্ত কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে আমরা এখন পর্যন্ত রাজনৈতিকভাবে হয়রানিমূলক 15,000-এরও বেশি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছি। সুচারুভাবে ভুক্তভোগীদের এই সুযোগ দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনারা দেখবেন কোন কোন রাজনৈতিক দল বলে ওনাদের আমরা মামলা প্রত্যাহার ঠিক মতো করি নাই, আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমাদের কাছে যারা রেসপন্ড করছে, যেই সমস্ত রাজনৈতিক দল, তাদের 70 থেকে 80% মামলা, অন্তত 70 থেকে 80% মামলা যেটা তারা সাবমিট করেছে তা প্রত্যাহার করা হয়েছে। এ কাজ চলমান রয়েছে। এছাড়া আমরা সাইবার আইনের অধীনে 408টি স্পিচ অফেন্স সংক্রান্ত মামলা, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতার বিরুদ্ধে দায়ের করা 752টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার করেছি। এই যে 16,000 মোট মামলা প্রত্যাহার করা হয়েছে, এটার কারণে কয়েক লক্ষ রাজনৈতিক নেতা কর্মী এবং স্বাধীন মতের মানুষ হয়রানি থেকে রেহাই পেয়েছে। দৈনন্দিন কার্যক্রম, আমাদের কিছু দৈনন্দিন কার্যক্রম থাকে, সেখানে আমরা আগের চেয়ে অনেক গতিশীলতা এনেছি। আপনাদেরকে ডেটা দিয়ে আমরা ব্যাখ্যা করছি। বর্তমান সরকারের কার্যকালে আইন মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রমে লক্ষণীয় গতিশীলতা বৃদ্ধি পেয়েছে। যেমন গত 1 বছরে মন্ত্রী পর্যায়ে নিষ্পত্তিকৃত নথির সংখ্যা 1283। বিগত সরকারের একই সময়ে 837টি নথি নিষ্পত্তি হয়েছিল, আমাদের সময় হয়েছে 1.5 গুণ বেশি। গত 1 বছরে আইন মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ সহ অন্যান্য দপ্তরে 391টি বিষয়ে আইনি মতামত প্রদান করেছে। গত সরকারের আমলে এটা ছিল 180। এ সময়ে সনদ, এফিডেভিট, দলিল সহ 36 ধরনের মোট 1,59,544টি ডকুমেন্ট সত্যায়ন করা হয়েছে, যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। আইন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে রেকর্ড 12টি অংশীজন মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। গত বছর একই সময়ে এটা সংখ্যা ছিল 0। নতুন দায়িত্ব হিসাবে অন্তর্বর্তী সরকার গঠিত বিভিন্ন সংস্কার কমিশন, গুম সংক্রান্ত অপরাধ তদন্ত কমিশন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনকে আইন মন্ত্রণালয় থেকে সাচিবিক সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশে প্রথমবারের মতো বিধিমালা এবং প্রবিধানগুলোকে কোডিফাই করার কাজ শুরু হয়েছে। মাত্র 25% কাজ হয়েছে, বাট প্রথমবারের মতো দেশে এটা আমরা করছি। এছাড়া ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তা একযোগে পালিয়ে যাওয়ার কারণে গত 1 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আইন কর্মকর্তাকে নিয়োগ করতে হয়েছে। আমাদের রাফ হিসাবে এটা আগের বছরগুলার এভারেজের তুলনায় কমপক্ষে 20 থেকে 30 গুণ বেশি। সারা দেশে বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে 4,889 জন সরকারি আইন কর্মকর্তা এবং অ্যাটর্নি জেনারেল অফিসে 274 জন অ্যাটর্নিকে নিয়োগ প্রদান করতে হয়েছে। এছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রয়োজনীয় সংখ্যক বিচারক ও প্রসিকিউটর নিয়োগ করা হয়েছে। বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি নিয়োগের সাচিবিক সহযোগিতা দেওয়া হয়েছে। কি ভাই, আমরা একটু কাজ করেছি মনে হচ্ছে? আচ্ছা, এখন কয়েকটা কথা আপনাদের বলি। ধরেন আমাদের তো নর্মাল আইন মন্ত্রণালয়ে যে কাজ থাকে দৈনন্দিন কার্যক্রম, সেখানে আমরা 1.5 থেকে 2 গুণ বেশি কাজ করেছি। সম্পূর্ণ নতুন ধরনের কিছু কাজ করেছি। ধরেন এতগুলা আইন করা, বিধিমালা করা এর আগে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর আমলে হয়েছে, বাট আপনারা একটু কম্পেয়ার করে দেখেন যে আমাদের সময় কতটা হয়েছে, আগে কতটা হয়েছে। নতুন যে সংস্কার কমিশনগুলো আছে এগুলিকে সাচিবিক সহযোগিতা দিতে হয়েছে, এগুলি তো আগে করতে হয় নাই। আগে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে বা তত্ত্বাবধায়ক সরকার আমলে সাচিবিক সহযোগিতা দিতে হয় নাই। তারপর যে আমাদের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার,
ধরেন অনেকের অনেক অপূর্ণতা থাকতে পারে, আপনারা একটু দেখেন তো ভাই, কোনোদিন বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত কাগজপত্র প্রত্যাহার করে 16,000 মামলা এক বছরে প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে কিনা। তারপর আমাদের যে নতুন আরেকটা যে কাজ ছিল আপনার, যেটা আমরা সবসময় বলি, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন যে সংস্কার আমরা কিছু সংস্কার আমরা করেছি। ধরেন একটু বিনয়ের সাথেই বলি, আমরা সিআরপিসিতে, সিপিসিতে, লিগাল এইড অ্যাক্টে আমরা যে সংস্কারগুলো করেছি, আপনারা একটু আমাদের এখানে যারা আইন বিশেষজ্ঞ আছে ওনাদের সাথে কথা বলে দেখেন যে কাজগুলো আমাদের জন্য কতটা প্রয়োজনীয় ছিল। আমাদের দুঃখ লাগে মাঝে মাঝে, আমার একজন বন্ধু আছে, নাম বলছি না আর কি, উনি খুব বড় হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট, ওনার সাথে আমার কোনো প্রোগ্রামে দেখা হলেই আমার কানের কাছে মুখ নিয়ে বলেন, আসিফ এই কাজটা খুব ভালো করেছেন। আমি বললাম, আপনি তো এটা কখনো প্রকাশ্যে বলেন না, প্রকাশ্যে তো সবসময় সমালোচনা করেন। বলে হ্যাঁ করবো, প্রকাশ্যে বলবো। আচ্ছা যাই হোক, এটা তো ব্যক্তিগতভাবে বলা কথা। আপনাদের কাছে আমি শুধু একটা কথা বলি, গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, এটা বিশাল প্রত্যাশা। অবশ্যই আমরা প্রত্যাশা অনুযায়ী শতভাগ কাজ করতে পারি নাই, আমরা চেষ্টা করেছি। আমরা শুধু এটা বলতে পারি, আপনারা একদম নির্মোহভাবে দেখেন, আগের কোনো বছরে বাংলাদেশের ইতিহাসে কখনো মানে আমাদের কাজের সাথে তাদের একটু তুলনা করে দেখেন, তাহলে বুঝতে পারবেন অন্তত কতটুকু করতে পেরেছি। তারপর আমাদের ব্যর্থতা আছে, আরো বেশি কাজ করার হয়তো স্কোপ ছিল। আর একটা জিনিস আপনাদের বিনয়ের সাথে বলি, 1 বছর হতে চললো, দেখেন অন্যের কাজের জন্য আমার মন্ত্রণালয় বা আমাকে সমালোচনা করবেন না। আমাদের মন্ত্রণালয়ে যারা অফিসাররা আছে ওনারা রাত দিন কাজ করে, আপনারা আমাকে দেখছেন মনে হচ্ছে যেন আমি করি, আমি কিছুই করি না, আমি ওনাদের সাথে কাজে কোঅর্ডিনেশন করি। ওনারা এখানে অনেক সময়, আপনারা এখানে সাংবাদিকরা আছেন, আমাদের এই গণ অভ্যুত্থানের পর অনেক সময় ওনারা রাত 9টা-10টা পর্যন্ত কাজ করেছেন, অনেক শনিবার অফিস করেছেন, কিছু শুক্রবার পর্যন্ত অফিস করেছেন। এখন অতটা করতে হয় না, কিন্তু প্রথম 4-5 মাসে আমাদের এরকম কাজের চাপ গিয়েছে। তো যখন আমরা অন্য কাজের জন্য আমাদেরকে দোষ ধরা হয়, যেমন ধরেন সবচেয়ে দুর্ভাগ্যজনক যেটা, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুর জন্য আইন মন্ত্রণালয়কে বলা হয়, আইনের সাথে মিল আছে দেখে। আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্বের সাথে আমাদের কোনো রকম সম্পর্ক নাই, এটা অন্য মন্ত্রণালয়ের বিষয়। আইন মন্ত্রণালয় শুধু নিম্ন আদালত নিয়ে ডিল করে, সাব রেজিস্ট্রার অফিস নিয়ে ডিল করে। আবার হাইকোর্টে কি হচ্ছে এটার সাথে আমাদের সম্পর্ক নাই। আমি কেন এই কথাগুলো বলছি, তখন মনে হয় কি যে উনি কেন এটা করছেন না। আপনি এটা যদি খেয়াল করে দেখেন, আমাদের এই যে ফয়জুল কবির ভাই, উনি অসম্ভব ভালো কাজ করছেন, 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। তো উনি যে এত ভালো কাজ করছেন, এটার কৃতিত্বকে আমাকে বা আমার মন্ত্রণালয়কে দেওয়া হয় যে ভাই ফয়জুল কবির ভাই তো খুব জ্বালানি খাতে খুব ভালো কাজ করছে, এটা আপনার কৃতিত্ব দেন। তো এটা যদি না করেন, তাহলে অন্য মন্ত্রণালয়ে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এটা দোষ আমার মন্ত্রণালয়কে দেন কেন? ঠিক না? আমার কথাটা লজিক্যাল ভাই। অন্য মন্ত্রণালয় যদি ভালো কাজ করে, এটা কি ক্রেডিট আমাকে দেন যে বাংলাদেশে আর্থিক খাতে খুব শৃঙ্খলা এসেছে, এটা আইন মন্ত্রণালয়ের খুবই কৃতিত্ব, এটা বলেন? বা আপনি বলেন রোজার মাসে দ্রব্যমূল্যের দাম খুব স্থিতিশীল ছিল, এটা আইন মন্ত্রণালয়ের কৃতিত্ব, এটা কি বলেন? বলেন ভাই? বলেন না তো। তাহলে অন্য মন্ত্রণালয়ের দোষটা আমাকে দিবেন কেন? একটা সরকারে বিভিন্ন মন্ত্রণালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কারো কারো ক্ষেত্রে কখনো কখনো পারফরমেন্সে ঘাটতি থাকতে পারে, কারো কারো ক্ষেত্রে পারফরমেন্স অনেক ভালো হতে পারে। আমাদের ক্ষেত্রে এরকম অনেকের অভিযোগ থাকতে পারে, কিছু ক্ষেত্রে আমাদের ব্যর্থতা থাকতে পারে। আমাদের ব্যর্থতার জন্য অন্য কাউকে দোষারোপ করেন না, আমাদের মানে অন্য কারো ব্যর্থতার জন্য আমাদের দোষারোপ করেন না। আমরা টিম হিসাবে কাজ করি, এটা সত্যি, কিন্তু এক মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়ের কাজে হস্তক্ষেপ করতে পারে না। আমাদের মিটিং হলে আমরা নিজেরা কনসাল্ট করে এটা করার চেষ্টা করি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর বাকি যে সময়টা আছে, খুব বেশি সময় আমাদের নাই, যে কাজগুলো বললাম চলমান আছে সেগুলি করে যাব ইনশাল্লাহ। বিশেষ করে ডিজিটালাইজেশনের কাজটা করে যাব। প্রাতিষ্ঠানিকীকরণের কাজ যেটা রয়েছে, আমার সবচেয়ে বড় একটা স্বপ্নের জায়গা রয়েছে যে লিগ্যাল এইড সার্ভিসের মাধ্যমে আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি এত বাড়াবো যাতে মানে আদালতের উপর চাপ কমে, মানুষের হয়রানি কমে, মানুষের মামলার খরচটা কমে। তারপর আপনাদের যদি কোনো কনস্ট্রাকটিভ সাজেশন আছে আপনারা আমাদেরকে দিবেন, সমালোচনা করবেন, একটু জেনে করবেন, আর আমাদের কাজের সমালোচনা আমাদের করবেন। একটা কথা একটু বলে রাখি, 1 মিনিট। এই যে আমি এটা রিড আউট করলাম যে এটার প্রত্যেকটা সফট কপি আপনারা পাবেন। সো আপনার নোট নেওয়ার ক্ষেত্রে কোনো, এই সফট কপিটা আমাদের যে পাবলিক রিলেশনস অফিসার আছে ওনার মাধ্যমে 15 মিনিটের মধ্যে পাবেন, ওনার কাছে আমি দিয়ে দিব। সো এটা নিয়ে আপনারা টেনশন করেন না। আর অন্য কিছু প্রশ্ন কেন করতে না করছি জানেন, আমার এই যে এত কষ্ট করে ধরেন আমাদের মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করেছেন, কর্মচারীরা কাজ করেছেন, তো অন্য একটা কিছু বলবো, একটা বেশ সসি বা বিস্ফোরক কিছু দেখা যায়, ওইটাই আপনার হেডিং হয়েছে, এখানে কিছু হাইলাইট করা হচ্ছে না। এই আমাদের কাজের বিষয় বলেন। জি স্যার, আমি নোমান দনিক আমার দেশ কাজ করি।
স্যার আপনি কাজ বেশি করেন ফলে আপনার মন্ত্রণালয় অনেক বিশাল সারা দেশের সঙ্গে ইনভলভ, আপনার সমালোচনা বা ত্রুটি বিচ্যুতি এগুলো আসবে এবং আপনার প্রশংসা আসবে। স্যার আমার প্রশ্নটা হলো যে জাতিসংঘের মাধ্যমে হিউম্যান রাইটস কমিশন এবং আল জাজিরা এবং সর্বশেষ এর আগে বিবিসি একটা প্রতিবেদন দিয়েছিল 5ই আগস্টের আগে গণহত্যা নিয়ে। এটা আইসিটি আদালতে এই এভিডেন্স অ্যাক্টরে যে এটা বিচারের বিষয় আলোচনায় আসবে কিনা, বিচার্য বিষয় হবে কিনা, আমলে নিবে কিনা স্যার, 1 নম্বর। 2 নম্বর স্যার আচ্ছা, আমি বিনয়ের সাথে একটা কথা বলি। আমি তো যে জুলাই হত্যাকাণ্ডে যে বিচার নিয়ে আলাদা ডেডিকেটেড প্রোগ্রাম করেছি, বুঝছেন। আজকে প্লিজ আমাকে এটা জিজ্ঞেস করবেন না, কারণ আমি জানি আপনারা তখন এই জায়গা থেকে সরে আসবেন। এটার বিষয়ে বলেন এখানে যদি কোনো তথ্যের। হ্যাঁ স্যার আপনি যেটা বলছেন যে আপনার সময় অল্প আছে, আমরা গত 3টা ইলেকশনে ভোট দিতে পারি না, আমি এবং আমার অনেক সহকর্মীও সামনে ভোট দিতে পারবো স্যার? ইনশাআল্লাহ পারবেন, অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন। একটু বলবেন স্যার। আমাদের মানে হেন উদ্যোগ নাই, সেটা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা আমি ডিটেইল বলতে চাই না। ভোটাধিকারের কথা বলছেন, আমার প্রত্যেক ক্লাসে যখন আমি যেতাম জিজ্ঞেস করতাম আমার ছাত্রদের, তোমাদের মধ্যে কে কে ভোট দিয়েছে, তো তারা হাসাহাসি শুরু করতো। আমি কেউ কেউ বলতো স্যার আমি স্যার ভোট দিয়েছি স্যার, কিন্তু 10-12টা। আর 90% বলতো তারা ভোট দেয় নাই, বুঝছেন। যাই হোক, আমাদের সেই দুঃখ বুঝবে। আমরা 18 বছর যাবত কেউ ভোট দিতে পারি না। আমিও তো 18 বছর ভোট দিতে পারি নাই, বুঝছেন না। আজকে মানে যে অর্জনগুলোর বা যে সংস্কারগুলোর কথা বললেন, আমি 2টা বিষয়ে প্রশ্ন করতে চাই। একটা হলো যে এইগুলো পরবর্তীতে টিকবে কিনা, যেমন আপনারা অনেকগুলো অর্ডিন্যান্স জারি করেছেন, বিশেষ করে এখন বিভিন্ন মাধ্যমে, যেমন বিবিসি বাংলা একটা রিপোর্ট করেছে যে 5 আগস্টে পুলিশ হত্যা ফৌজদারি অপরাধ। সো এই যারা বিপ্লবী বা আপনি আমাকে যে প্রশ্নটা করছেন এটা উত্তর দেই। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা যে সংস্কার করলাম এটা থাকবে কিনা। দেখেন, আমার কনফিডেন্স আছে থাকবে। কারণ কি, আপনার যারা ক্ষমতায় আসতে পারে তারা সবাই তো সংস্কার আলোচনার মধ্যে ইনভলভ আছে, এবং ওনারা জানে যে এই অনেকগুলো সংস্কার যে আমরা করছি এটা বিচার বিভাগীয় সংস্কার কমিশন, বিভিন্ন সংস্কার কমিশন প্রস্তাব ক্রমে করছে। ওই সংস্কার কমিশনের আলাপে ওনারা অংশ নিয়েছিলেন। আর একটা কথা হচ্ছে কি, যে এত স্যাক্রিফাইস, এত মানে রক্ত ক্ষয়, এত আত্মদান তো বাংলাদেশের মানুষ কখনো আগে করে নাই। তারপরে একটা মানে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থানের পক্ষে রাজনৈতিক দলগুলোর মধ্যে থেকে তো ক্ষমতায় আসবে, তো তারা আপনার এইটা রাখবে না, এটা আমি বিশ্বাস করতে চাই না। আটের ইলেকশন নিয়ে প্রশ্ন নাই, এটার সাথে আমি দ্বিমত পোষণ করি। 8-এর ইলেকশন নিয়ে প্রশ্ন তোলার অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিকরা আছেন, কাজ করেন, অনেক ভয়াবহ তথ্য পাবেন 8-এর ইলেকশন নিয়ে। যাই হোক, আমাদের যা যা করার আছে, ধরেন আমরা তো ইলেকশন কার্যক্রম তো ইলেকশন কমিশন দেখবে। আমি শুধু আমাদের সরকারের নিয়তের কথা আপনাকে বলতে পারি। আমাদের নিয়ত আছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট ইলেকশন দেওয়া, এটা স্যার আমাদেরকে সবসময় বলে। স্যার একটি প্রশ্ন, আপনারা সেটি হলো আপনি এবং প্রধান বিচারপতি একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে দক্ষিণ আফ্রিকা ঘুরে এসেছিলেন রিকনসিলিয়েশন, সেটার পরিস্থিতির কোন পর্যায়ে আছে? আরেকটি প্রশ্ন, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার একটি উদ্যোগ, সেটা কোন পর্যায়ে আছে? আমরা যে আপনার যে ইয়ের কথা বললেন, সচিবালয়ের কথা যেটা বললেন, সেটা অর্জন করার ধাপ হিসাবেই কিন্তু ওই যে বললাম না যে বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকে পদ সৃজন প্রধান বিচারপতি করবেন, তারপর ওনাদের পদায়নের সুনির্দিষ্ট বিধিমালা, এটা ওই স্টেপটা অর্জনের জন্য। এটা রাতারাতি করা যায় না, এটা স্টেপ ওয়াইজ করা যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের আমলে এটা করা হবে। আর একটা প্রশ্ন, এটা প্রধান বিচারপতি ডিল করেন। হ্যাঁ স্যার, একটা ছোট্ট প্রশ্ন স্যার, ওই যে হামলা এবং গণহত্যার পরে স্যার এই 1 বছরের মাথায় এসে স্যার এখনো এই মামলাগুলি হচ্ছে স্যার, বিভিন্ন থানায় 300-400 আসামি করে, কোনো স্বজন না কিন্তু কেউ একজন করছে স্যার, এই মিথ্যা মামলাগুলি স্যার। আমি মিথ্যা মামলা নিয়ে আমার বিরক্তি এবং আপত্তি বহুবার প্রকাশ করেছি। দেখেন, বারবার আপনাদের বলি, আমাদের সরকারের আমলে সবচেয়ে দুর্ভাগ্যজনক যে 2টা ঘটনা ঘটেছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর মিথ্যা মামলা এবং মামলা হয়তো কারেক্ট, কিন্তু মিথ্যাভাবে লোকজনকে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা একটা, আর একটা হচ্ছে মব জাস্টিস বা মব সন্ত্রাস আমি বলবো। এই 2টা আমাদেরকে খুবই পীড়িত করে। আমাদের মতো চেষ্টা করি। আর মিথ্যা মামলা ঠেকানোর জন্য বা এই মামলাতে অভিযুক্তদের রিলিফ দেওয়ার জন্য আমরা ফৌজদারি কার্যবিধির সংশোধন করেছি। সংশোধন করে এই আইন করেছি যে পুলিশ চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা না করে একটা মানে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে, এটা পুলিশ
সুপার নির্দেশনা যে প্রিলিমিনারি প্রতিবেদন তৈরি করে আদালতে দিবে, আদালত যদি দেখে এখানে ধরেন 400 লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে, মাত্র 10-12 জনের বিরুদ্ধে এটা বিশ্বাসযোগ্য সাক্ষ্য আছে, বাকিদের বিরুদ্ধে নাই, তাদেরকে তাহলে আদালত তখনই ডিসচার্জ করে দিতে পারে। কিন্তু এই মামলাটা অপারেশনালাইজ করার দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। ওনারা অলরেডি কিছু উদ্যোগ নিয়েছে, ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে এটা সুফল পাবেন। স্যার একটা প্রশ্ন নেবেন স্যার, সেটা হলো যে 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত লাস্ট কোয়েশ্চেন। হ্যাঁ, জি স্যার, একটা অর্ডিন্যান্স জারি করেছেন স্যার আপনারা, মানে দায় মুক্তি দিয়ে যে যা যা হয়েছে। এখন স্যার নতুন না, না। করে বিভিন্ন জায়গায় আমার এটার বিষয় প্লিজ, আমার এটার বিষয় জুলাই ঘোষণাপত্র এগুলোতে মানে না, আমি এগুলো নিয়ে কথা বলবো না, এটা নিয়ে কথা বলেন, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো। হ্যাঁ বলেন। হ্যাঁ আপনাদের সময় বেশি নেই, কারণ জি। নির্বাচন তো সময় মতো হচ্ছে, যেটা হচ্ছে সেই সময় জি। হবে কিনা। তার আগে স্যার আপনাদের যে ম্যান্ডেট গণহত্যার বিচার এবং সংস্কার, এই 1 বছরের সরকার সংস্কারের জায়গাটা কোন জায়গায় আসলে দৃশ্যমান করবে স্যার? আচ্ছা, দৃশ্যমান বোধহয় আপনাদের খুব প্রিয় শব্দ পরিণত হয়েছে না? এই যে আপনাকে এতগুলা সংস্কার বললাম, এগুলি দৃশ্যমান লাগছে না? of course, আমি রাষ্ট্রীয়ভাবে বলছি স্যার, সংস্কার এটা কি রাষ্ট্রীয়ভাবে না? একটা বিচার বিভাগ স্বাধীন করার জন্য এতগুলা আইন করা হচ্ছে, একটা বিচারকে দ্রুত হয়রানি মুক্ত করার জন্য এতগুলা সিআরপিসি সিপিসি সংস্কার করা হচ্ছে, এগুলি কিচ্ছু না। খালি আপনার কি মানে উচ্চকক্ষ নিম্নকক্ষই সব? উচ্চকক্ষ নিম্নকক্ষ এগুলি তো করেই এইসব কাজ করার জন্য। আপনাদের কাছে মানে আমি সরি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এগুলি হয়তো খুব গুরুত্বপূর্ণ সংস্কার না, এগুলি অনেক গুরুত্বপূর্ণ সংস্কার। এরকম আমারটা আমার মন্ত্রণালয় বললাম, অন্য অনেক মন্ত্রণালয়ে কাজ হচ্ছে, ওনারাও আপনাদের ধীরে ধীরে বলবেন। হ্যাঁ, এর সাথে যে গণহত্যার বিচার এবং নির্বাচনের সময়সীমা তা- আচ্ছা, গণহত্যার বিচারে কি সময়সীমা বলা যায়? নির্বাচনের সময় আদালত নির্বাচনের সময় তো জাস্ট ওয়েট করেন, কিছুদিনের মধ্যে ঘোষণা শুনবেন।